দেশে একটা 72 ঘন্টার মধ্যে অরাজকতা তৈরি করে সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা গ্রহণ করানো, যেটা ওয়াকার স্যার রাজি হননি। শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ সহায়তা করছিল না, যার ফলে এই আন্দোলনকে বাড়তে দিয়েছিল। এটা আর বাড়তে দেবে না বলে সেনাবাহিনী প্লাস গোয়েন্দা সংস্থা, আমি কথা বলে যেটা বুঝেছি এই মুহূর্তে তাই। এখন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। আমার মনে হয় না ইসকনও এটা বুঝে গেছে যে তারা এক্সপোজ হয়ে গেছে, ভারতও অলরেডি বুঝে গেছে। সেনাপ্রধানকে রাজি করে 72 ঘন্টার মধ্যে একটা সেনা শাসন জারি করার নতুন ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আর এমন ষড়যন্ত্রের কথা গোপন থেকে ফাঁস করেছেন সাবেক একজন সেনা সদস্য। আমরা তার আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো যে সেনাবাহিনীর ভিতরে চলছে বিদ্রোহ। আমার মনে হয় না ইসকনও এটা বুঝে গেছে যে তারা এক্সপোজ হয়ে গেছে, ভারতও অলরেডি বুঝে গেছে। আসসালামু আলাইকুম। আজকের লাইভের কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি গত লাইভে যেটা বলেছিলাম যে গোয়েন্দাদের একটা অংশ তারা পূর্বের যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিল এবং তারা দেশকে একটু অস্থিতিল করার চেষ্টা করতেছিল, ওই ব্যাপারে কোনো কার্যকরী গ্রহণ করতেছিল না। বাট আমি যেটা জানলাম যে এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল ইন এ সেন্স। আমি প্রথমত বলি যে আমি অ্যাকচুয়ালি এই পরিস্থিতি জন্য আমি এই অনেকদিন পরে আমি অ্যাকচুয়ালি আবার ওয়াকার স্যারকে অভিনন্দন জানাবো যে উনি যে কিছুদিন আগে একটা মিলিটারি একাডেমি বাংলাদেশ আর্মির একটা প্রমোশন বোর্ড হয়েছে, প্রমোশন বোর্ডে যারা এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা ডিপ্রাইভ ছিল তাদের একটা প্রমোশন বোর্ডের আয়োজন করেছিল, যারা সুপার সিলেক্ট ছিল তাদেরকে, এবং উনি খুব সফলভাবে ওটা করেছেন এবং যারা ডিজার্ভ প্রমোশনের তাদের সবাইকে উনি প্রমোশন দিয়েছেন। এবং উনি বোর্ডের মধ্যে অনেক পজিটিভ কথা বলেছেন। উনি আর যেহেতু তার আত্মীয় মানে কিছু কিছু অফিসারের আত্মীয় স্বজন বিএনপি ছিল দেখে তারা পায় নাই, এটা ওনারা ঠিক কাজ করে নাই, উনি নিজে এগুলা স্বীকার করেছেন। দ্যাটস এ গুড থিং। আরেকটা হচ্ছে আমি গতকালকে বাংলাদেশ সময় তো আজকে 28 তারিখে বৃহস্পতিবার কর্নেল ইন্তেখাব একটা প্রেস কনফারেন্স করেছেন। এখানে জিনিসটা উনি ইন্তেখাব ক্লিয়ার করেছেন যে এটার পিছনে ইন্ধনদাতা আছে। উনি ইন্ধনদাতার নাম বলে নাই, সবকিছু ওই যে দেশের মধ্যে যে বিভিন্ন জায়গায় আনরেস্ট হচ্ছে, ইন্ধনদাতা আছে। এটা ওনারা ইন্ধনদাতাকে বের করার চেষ্টা করতেছেন এবং ক্লিয়ারলি ওনারা এটা জানেন যে ইন্ধনদাতা কারা। এবং ইন্ধনদাতারাই অ্যাকচুয়ালি আমি আগে বলেছি ইন্ধনদাতারা ছিল হচ্ছে এই 22 জনের নাম যেটা গুম খুন কমিশন বের করেছিল, তারা ছিল এটা ইন্ধনদাতা। এবং তাদের মেইন এম ছিল দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে, এবং তাদের একটা এম ছিল যে 72 ঘন্টার মধ্যে অরাজকতা তৈরি করে সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা গ্রহণ করানো, যেটা ওয়াকার স্যার রাজি হননি। এখন পর্যন্ত আমি যেটা জেনেছি রাজি হননি। শুধু তাই না, এখন উনি সেনাবাহিনীর সাথে আরো সম্পৃক্ত হয়ে সেনাবাহিনীর যারা মিড লেভেল অফিসার, যারা মূল স্তম্ভ সেনাবাহিনীর, তাদের পক্ষে দেশকে এখন আমি কনফিডেন্ট যে এখন থেকে আপনি দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি যেতে দেখবেন। কারণ যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে আন্দোলন করতেছিল, এটাকে ঠিকমতো হ্যান্ডেল শুধু ওই ফ্যাসিস্ট সরকারের যে গোয়েন্দা সংস্থার একটা অংশ করছিল না, সহায়তা করছিল না, যার ফলে এই আন্দোলনকে বাড়তে দিয়েছিল। এটা আর বাড়তে দেবে না বলে সেনাবাহিনী প্লাস গোয়েন্দা সংস্থা, আমি কথা বলে যেটা বুঝেছি এই মুহূর্তে তাই। এবং এটার ইম্প্যাক্টটা হচ্ছে ওই সেনাপ্রধানের একটা ভাষণ যখন উনি ওই প্রমোশন বোর্ডে দিয়েছেন, এবং বোর্ডটা উনি ক্লিয়ার ভাবে করেছেন। এটার মধ্যে কোনো ফ্যাসিস্ট হাসিনার যারা দোষর তাদেরকে এখানে আনেননি, উনি যারা ডেপ্রাইভ তাদেরকে দিয়েছেন। এবং এই কর্নেল ইন্তেখাবের যে প্রেস রিলিজ যেটা দেখেছি, উনি যে বক্তৃতাটা দিয়েছেন, উনি ক্লিয়ারলি বলেছেন যে এটার মধ্যে ইন্ধন এক দাতা আছে, এবং ইন্ধন দাতাটাই হচ্ছে উনি মুখে বলবেন না, কারণ এটার মধ্যে যেহেতু এক্স মিলিটারির লোকজন আছে, এবং যে ওই 22 জনের নামটা বের হচ্ছে এটাই। এবং এখন সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। আমার মনে হয় না ইসকনও এটা বুঝে গেছে যে তারা এক্সপোজ হয়ে গেছে, ভারতও অলরেডি বুঝে গেছে। আমি ক্লিয়ার ভাষায় বলি, ভারত অলরেডি বুঝে গেছে যে বাংলাদেশের মানুষের মাইন্ডসেটের ভিতরে হচ্ছে
এন্টি ভারত সেন্টিমেন্ট যেটা আছে, এইটা এখন হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে এটা শুধু বাড়বে, এটা শুধু বাড়বে। এবং এটা কমবে না এবং এটা ধীরে ধীরে বাড়বে, কমবে না। সো এটা তাদের ব্রেনের ভিতরে ঢুকেছে বলে আমি বিশ্বাস করতে চাই। এবং আমি এখন পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে এখন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা একদম একইভাবে কাজ করবে এবং দেশকে আর অস্থিতিশীল হতে দেবে না। আমি ওই জিনিসটাই বলেছি। আমার সাথে কিছু সার্ভিং এবং রিটায়ার অফিসার একমত হয়েছেন যে আমি যেটা বলেছিলাম যে তারা আমাকে বলেছে, স্যার আপনি তো ঠিকই বলেছেন যে জরুরি অবস্থা হলে কি হবে, সেনাবাহিনী ডেপ্লয় হবে, যেটা অলরেডি ডেপ্লয়েড আছে। এবং যদি মেডিসিন পাওয়ার এটাও এখন আছে, তাহলে কেনই আনরেস্ট হচ্ছে? কারণ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছিলেন যে বাস ভর্তি লোকজন চলে আসছে, এগুলো গোয়েন্দা তথ্য নাই। কেন তথ্য নাই? কারণ গোয়েন্দা তথ্য যারা দেয়, এক পার্টি এটাকে ম্যানিপুলেট করতেছিল দেশকে অস্থিতিশীল করার জন্য। তা এই তাদের যে প্ল্যানটা ছিল, প্ল্যানটা ফয়েল হয়ে গেছে। আমি মনে করি যে জেনারেল ওয়াকার একজন এই সময় একটা স্মার্ট ডিসিশন নিয়েছেন, কারণ উনাকে দুই দিকেই ভারসাম্য রাখতে হতো। কারণ এখন ভারসাম্যের পাল্লা পুরোপুরি জনগণের পক্ষে। আপনারা যে সমস্ত তথ্য পাচ্ছেন, ভারতীয় বাহিনীরা বাংলাদেশের বর্ডারে চলে আসছে, এগুলার কোনো ক্রেডিবল ইনফরমেশন, মানে ক্রেডিবল কোনো কিছু এখন পর্যন্ত সরকারিভাবে পাওয়া যায় না। তো এগুলাকে আপনি ধরে নেবেন যে ভারতের যে পক্ষে যারা কথা বলে, যারা বিভিন্ন সময় কথা বলে, তারা এই কথাগুলো বলে আমাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে চায়। আমি ডক্টর কলিমুল্লাহকে কয়েকটা ইয়াতে বলেছিলাম যে এই সমস্ত কথা না বলার জন্য। কি কারণে? কারণ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এগুলো বলবে, মেনে নিলাম যে তারা তাদের দেশের পক্ষে প্রোপাগান্ডা চাচ্ছে, কিন্তু ডক্টর কলিমুল্লাহ বাংলাদেশের হয়ে, বাংলাদেশের পক্ষে, ভারতের পক্ষে উনি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য 35,000 সৈন্য আশেপাশে ডেপ্লয় হয়েছে বা এগুলা, দিস ইজ বুলশিট। বাংলাদেশ আর্মি ইজ এ স্ট্রং আর্মি এবং ইন্ডিয়ান আর্মি ইজ নট স্ট্রং এনাফ টু ম্যানেজ আওয়ার আর্মি ইফ আর্মি ওয়ান্টস টু ফাইট। সিম্পল, ইফ আর্মি ওয়ান্টস টু ফাইট। এবং আমি মনে করি সিচুয়েশন বুঝে জেনারেল ওয়াকার এখন রাইট ডিসিশনটা নিচ্ছেন। এবং আমি আশা করি এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি যে এখন দেশের পরিস্থিতি আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো হবে। ওই যে পারপিটেটর যারা কাজ করতেছিল, যে এখন এই যে 22 জন সহ আরো, হ্যাঁ, আরো লোক, এই 22 জনই শেষ না, আমি বিশ্বাস করি আরো নাম আসবে। কারণ এরাই শুধু যে গুম করেছে তারা, বাংলাদেশ আর্মিকে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে, বাংলাদেশকে ক্লিন করার জন্য যারা গুম খুনের সাথে জড়িত এই দেশে, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা যদি গ্রহণ না করা হয়, বাংলাদেশ একটু এগিয়ে যেতে পারবে না এবং ভারতের কন্ট্রোলের মধ্যে থাকবে। আমাদেরকে এটা বুঝতে হবে এবং সেনাবাহিনীকে সেই অনুযায়ী যারা গুম খুন এবং এগুলোর সাথে জড়িত, তারা যতই স্মার্ট হোক, যতই হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ফর বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এগুলার রক্ষা করার জন্য। সো আমি আশা করি এখন জেনারেল ওয়াকার যে ডিসিশনগুলো নিয়েছেন এই মুহূর্তে যেগুলো আছে, আমি মনে করি এগুলো আমাদের এবং দেশের জনগণের ইন্টারেস্টের ফেভারেবল। এবং আমি কংগ্রেচুলেট করব যে কুকি চীনের এগেনস্টে খুব স্ট্রং অ্যাকশন নিচ্ছে। এইটাই হচ্ছে সরকারের যে পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা, এইটাই। আপনি দেখেন ফ্যাসিস্ট শাসনের আমলে কুকি চীনের কিন্তু কোনো তেমন একটা, তারাই ছিল অ্যাগ্রেসর। বাট এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ আর্মি ইজ ইন এ ড্রাইভিং সিট এবং কুকি চীনকে তারা তাড়িয়ে দিচ্ছে এবং তাদের নাম্বার অফ ক্ল্যাশের মধ্যে তারা কোনো সুযোগই পাচ্ছে না। তো এটাই আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের এখন একসাথে ইউনাইটেড হওয়ার সময়। আমরা একসাথে ইউনাইটেড হব এবং আমাদের রাজনৈতিক দলগুলো যদি বুঝে যে প্রেজেন্ট সিচুয়েশন আমাদেরকে ভারত আওয়ামী লীগ তোষণ করে, আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যে পর্যায়ে নিয়ে গেছে, এটাকে কাউন্টার দেওয়ার জন্য আমাদের প্রেজেন্ট রোল হচ্ছে ভারতের এই দাদাগিরিটা বন্ধ করা। এবং রাজনৈতিক দলগুলো যদি এটা বোঝে, তাহলেই রাজনৈতিক দলগুলো যদি এটা বোঝে, তাহলে আমরা সঠিক পথে যাব। এখন কোন রাজনৈতিক দল যদি, এবং আমি আরেকটা জিনিস বলবো যে অনেক সময় রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামাত, এদের নামে অনেক সময় অনেক প্রোপাগান্ডাও হয়। বর্তমানে যেহেতু তারাই গ্রাউন্ডের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে মানে ভারতের পক্ষে স্টেক যায় এরকম কোনো কথা কাইন্ডলি বলবেন না। আমি প্রফেসর কলিমুল্লাহ স্যারকেও একসাথে আমি কয়েকটা টক শো করেছি, ওনাকে আমি বলেছি যে এই ধরনের প্রোপাগান্ডা করবে হচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। আপনি দেশে বসে আপনি বলবেন ভারত 35,000 সৈনিক এখানে চলে আসছে বা ভারত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, ইটস নট অ্যাকসেপ্টেড।
দেখি এখন যদি আমি কোনো আহ, প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দিব। আর বাংলাদেশে আর্মি সৈনিকদের সংখ্যা বাড়ানো হচ্ছে না কেন, এটা আমার এটা ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারি না। এই রাইট ডিসিশন হাসিনার দোষদের ক্লিনজিং না করে পুনর্বাসন করা হবে না। কারেক্ট খোঁজ নিয়ে দেখেন কাউয়া ফখরুলের বাড়িতে লুকিয়ে আছে। দিস ইজ দ্য কনসেপ্ট। এটা বিএনপি কে বুঝতে হবে যে এখানে লোকজন কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায় যে কাদের ফখরুলের বাসায় লুকে আছে, যেটা ওটা বলছে, এটা মেবি পার্ট অফ ফান, বাট ইটস গ্রোয়িং এ পাবলিক পারসেপশন যে বিএনপি ইজ নট হার্ড এনাফ টুয়ার্ডস ইন্ডিয়া, এটা এবং আওয়ামী লীগ। তিন বাহিনী আচ্ছা প্রশ্ন, আধুনিক সমস্ত ঘাটতি প্রকট ভারত কোন দিক বাংলাদেশের মিলিটারি অ্যাকশনে যাবে তা তারা ভালো করে জানে। এটা একটা বুলশিট। ভারত বাংলাদেশের ভিতরে অ্যাকশনে যাবে, এটা একটা বুলশিট। বাংলাদেশে ভারতের তাদের যে মিলিটারি সিচুয়েশন, তা আপনাদের এটা বুঝতে হবে যে ভারতকে শুধু বাংলাদেশ বর্ডারে করতে হয় না, তাদেরকে চায়না বর্ডার মেনটেন করতে হয়, তাদেরকে পাকিস্তান বর্ডার মেনটেন করতে হয়। একটা জিনিস 71-এ যখন যখন ইয়াটা মানে ওরা আমাদেরকে হেল্প করেছিল, তখন দে টুক প্রিপারেশন। এই যে তখনকার জেনারেল মানিক শ, উনি যখন তাদের এই যে ইন্দিরা গান্ধীর কাছে যখন গিয়েছিল, উনি চেয়েছিল যে ইমিডিয়েট অ্যাকশন। উনি বলেছে যে ইমিডিয়েট অ্যাকশনে পারবো না, কারণ সিচুয়েশনটা করতে হবে, তাদের ট্রুপস বিল্ড আপ করতে হবে, স্টক আর্মস ইকুইপমেন্ট স্টক পাইলিং করতে হবে, সৈনিকদেরকে করতে হবে, ইট টেক্স টাইম। সো হঠাৎ করে মানে কেউ একজন বললো 35,000 সৈন্য বাংলাদেশের বর্ডারে চলে আসছে, বলছে এটা হচ্ছে জাস্ট খালি মানুষকে একটু স্কেয়ার করে দেওয়ার জন্য, মানুষকে একটু ভয় দেখানোর জন্য, এটাই। তো আমি মনে করি এখন থেকে বাংলাদেশ একটা সঠিক পথে যাবে। আমি ওয়াকার স্যারকে বলেছি, স্যার প্লিজ আপনার কোর্সমেট যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের ইন্টারেস্ট দেখার সময় শেষ। এখন বাংলাদেশের আপনার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের ভালোটা আপনি দেখবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক আলোচনা শুনেছেন, তিনি সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন, কারণ সেনাপ্রধান রাজি হয়নি। যদি সেনাপ্রধান রাজি হতো তাহলে হয়তো এটা কখনো আরও আগেই সম্ভব হতো। 5 আগস্টে সম্ভব হতো সেনা শাসন জারি করার জন্য। সেনাপ্রধান রাজি হন নাই। সেনাপ্রধান এখনও ক্ষমতার লোভ না দিকে তিনি দেশকে শান্ত রাখার চেষ্টা করছেন। এতে করে জেনারেল ওয়াকারকে ধন্যবাদ অবশ্যই দেওয়া যেতে পারে। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পারবেন যে আসলে বুঝতে পেরেছেন যে কি ভিতরে চলছে সেনাবাহিনীর ভিতরে। সেনাপ্রধান যদি ঠিক না থাকেন তাহলে হয়তো আমাদের দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যেত।